স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি অর্ঘমিত্রা তরফদার। এবার জানাবো খবরে বিস্তারিত। ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ করানোর বিষয়ে আজ আসতে পারে আদালতের নির্দেশ। তার আগ পর্যন্ত রাজপথে অবস্থান নিয়েছেন তার সমর্থক বিএনপির নেতাকর্মীরা। এদিকে কাকরাইলে সারা রাত অবস্থান করা নেতাকর্মীদের সঙ্গে মধ্যরাত পর্যন্ত ছিলেন ইশরাক। আর তিনি বলেছেন, মেয়র হওয়া উদ্দেশ্য নয়, বৈষম্যের প্রতিবাদেই হচ্ছে আন্দোলন। বুধবার সন্ধ্যায় কাকরাইলের সমর্থকদের সাথে যোগ দিয়ে তিনি অভিযোগ করেন, বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করা হয়েছে, চাপ প্রয়োগ করা হচ্ছে ইসির উপর। এ সময় দুই ছাত্র উপদেষ্টাকে পদত্যাগ করে রাজনীতি করার আহ্বান জানান তিনি। যত সময় শপথ তারা না পড়ায় তত সময় আমরা এখানে অবস্থান করব। যদি একদিন লাগে, 2 দিন লাগে, যতদিন লাগে ততদিন আমরা এখানে অবস্থান করব। গণতান্ত্রিক সেন্টিমেন্ট, মানুষের চাওয়া পাওয়া, বৈষম্যহীন বাংলাদেশের যে স্বপ্ন, বিভিন্ন দিক তাকে কোর্ট একটা যৌক্তিক রায় দিবে। এই ধরনের ফলাফল যদি না আসে তাহলে আমরা রাজপথে থেকে যেভাবে বিগত সরকার হাসিনাকে বিতাড়িত করেছি ঠিক একইভাবে আমরা এই সরকারকে বিতাড়িত করব। বিএনপি নেতা ইশরাকের শপথ গ্রহণ বিষয়ে করা রিটের আদেশ হতে পারে আজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিজান, কখন এই নির্দেশনা আসতে পারে, কিছু জানেন কিনা জানাবেন? আপনি যেমনটি জানাচ্ছিলেন দর্শকদের, আসলে এইটি কিন্তু বিচারপতি আকরাম হোসেন এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর যে দ্বৈত বেঞ্চ, সেই দ্বৈত বেঞ্চে কিন্তু আদেশের জন্য কার্যতালিকার 1 নম্বরে রাখা হয়েছে বহুল আলোচিত এই মামলাটি। আপনি জানেন যে টানা 8 দিন ধরে বিএনপি নেতাকর্মীরা ঢাকা শহরে যে আন্দোলন করছে এবং সারা দেশবাসীর কিন্তু বিশেষ করে বিএনপি নেতাকর্মীরা সবাই কিন্তু তাকিয়ে আছে উচ্চ আদালতের নির্দেশনার দিকে। এবং এই ক্ষেত্রে যে রিটকারীর আইনজীবীদের মূল যে আর্গুমেন্টটি ছিল, সেই আর্গুমেন্টটি ছিল যে সার্সিও এরাই, অর্থাৎ পাবলিক লিটিগেশন ইন্টারেস্টে, জনস্বার্থে কোনো মামলার ক্ষেত্রে তারা সার্সিও এরাইকে আপহোল্ড করে কিন্তু তারা এই রিটটি দায়ের করেছে এবং সেই আপহোল্ডটি কতটি যৌক্তিক হয়েছে সেই বিষয়ে কিন্তু আর্গুমেন্ট করা হয়েছে দুই পক্ষ থেকে। এবং সেক্ষেত্রে কিন্তু ইশরাকের পক্ষ থেকে যে আইনজীবীরা তারা কিন্তু বলেছে যে এই যে রিটটি, সেই রিটটি লুকাস স্ট্যান্ডি নাই, অর্থাৎ যৌক্তিকতা নেই, তার সম্পূর্ণ হওয়ার কোনো যৌক্তিকতা নেই। এবং তিনি যে বিষয়টি করেছে এই বিষয়টিতে উচ্চ আদালতের বিগত সময়, স্বাধীনতা পরবর্তী সময় কোনো ধরনের প্রেসিডেন্স নাই যে এই ধরনের কোনো নজির রয়েছে। অর্থাৎ সেই ক্ষেত্রে আদালত কী সিদ্ধান্ত চূড়ান্তভাবে আদালতেরই এখতিয়ার, আদালত জানাবে। তবে দুই পক্ষের আর্গুমেন্টের মধ্যে বেশ কিছু যুক্তি তারা তুলে ধরেছেন এবং এই পক্ষ থেকে বলা হয়েছে যে আবেদনটি করা হয়েছিল এবং সেই আবেদনটি প্রথমে ছিল পুনর্নির্বাচনের আবেদন এবং পরবর্তীতে সংশোধনীর মাধ্যমে বিজয়ী ঘোষণার জন্য আবেদন করা হয় ইশরাকের পক্ষ থেকে। এবং সেখানে উল্লেখ করা হয় 2,36,000 ভোটার কিন্তু ঢাকা দক্ষিণের নগর পিতা হিসেবে ইশরাককে দেখতে চেয়েছেন এবং সেই ভোটারদের সেই দেয়া ভোটের প্রতি সম্মান জানিয়ে বিচারক সিদ্ধান্ত দেবেন এমন প্রত্যাশা করেছেন বিএনপি এবং ইশরাকের আইনজীবীরা। অন্যদিকে ইশরাকের বিপক্ষে যিনি যে রিটকারী মামুনুর রশিদের আইনজীবীরা, তাদের আর্গুমেন্ট ছিল যে এই মামলায় বেশ কিছু অ্যানামলি রয়েছে, অর্থাৎ অসঙ্গতি রয়েছে। সেই অসঙ্গতিগুলো আদালতের নজরে আসা উচিত, কারণ যে সিদ্ধান্তটি নির্বাচন কমিশন দিয়েছে সেই নির্বাচন কমিশন সেই সিদ্ধান্তটি যথাযথ হয়নি এবং সেখানে বেশ কিছু ত্রুটি রয়েছে। আবেদনের তারিখের ত্রুটি যেমন রয়েছে, ঠিক তেমনিভাবে রয়েছে যে বেসলাইন যে আপিল, সেই আপিল থেকে সরে আসার কোনো সুযোগ রয়েছে কিনা, কারণ সম্পর্ক আবেদন হয়তো আসতে পারে কিন্তু বেসলাইন আপিলটা সরে আসার সুযোগ আছে কিনা চূড়ান্তভাবে হয়তো উচ্চ আদালতই জানাবে যে আজকে এই বিষয়ে কী সিদ্ধান্ত, এবং সেই সিদ্ধান্ত আসার পরই আপনার মাধ্যমে আমরা হয়তো দর্শককে তা জানিয়ে দেবো। এই ছিল এই মামলার সবশেষ পরিস্থিতি। ফিরে যাচ্ছি স্টুডিওতে, করি আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। দুর্দশাগ্রস্ত ব্যাংকের আমানতকারীদের সুরক্ষা দিতে আইনি ক্ষমতা বাড়ানো হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের আওতায় দুর্বল ব্যাংকের বিরুদ্ধে মালিকানা পরিবর্তন সহ যে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে। বিশ্লেষকরা বলছেন এমন সিদ্ধান্ত ইতিবাচক, তবে বিভিন্ন দেশে এমন পদক্ষেপ কতটা ফলপ্রসূ হয়েছে তাও পর্যালোচনা করে দেখতে হবে। নজিরবিহীন জালিয়াতির মাধ্যমে ব্যাংকের আড়ালে সাধারণ মানুষের অর্থ লুটে নেয় দুষ্টচক্র। আওয়ামী লীগ সরকারের আশ্রয়ে অভিনব কায়দায় পাচার হয়েছে এসব অর্থ। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর লাপাত্তা এসব দুর্বৃত্তও। এতে বিপাকে পড়েছেন আমানতকারীরা। গ্রাহকের আমানতের সুরক্ষা দিতে সম্প্রতি ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ জারি করে সরকার। এখন যে কোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে সাময়িকভাবে সরকারি প্রতিষ্ঠানের মালিকানায় নিতে পারবে বাংলাদেশ ব্যাংক।
এর বাইরে অস্থায়ী প্রশাসক নিয়োগ, মূলধন বৃদ্ধি, শেয়ার হস্তান্তর সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার ক্ষমতা পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া দুর্বল ব্যাংকগুলোকে সংস্কারের আওতায় আনতে এক বা একাধিক ব্রিজ ব্যাংক প্রতিষ্ঠা করার সুযোগও আছে। আমরা তো এই আইনের জন্য অপেক্ষা করছিলাম, কি করবো। পিসমিল ভিত্তিতে অনেক সার্কুলার হচ্ছিল, কোনো বিআরপিডি, কোনো ডস, এপিপিডি, বিভিন্ন জন করছিল। এখন একটা সিঙ্গেল আমলার মধ্যে এসে সমন্বিতভাবে কর্মপন্থা স্থির করে কাজ করা হবে। বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে আইনের যথাযথ বাস্তবায়ন এবং সরকারি ব্যাংকের ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের হস্তক্ষেপ বন্ধে আইনগত বাধা দূর করার তাগিদ তাদের। আমানতকারীরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় তাদের সুরক্ষার জন্য, এবং ব্যাংকটা যেন বন্ধ না হয় না, এই ধরনের আইন দেশে ছিল না। সমস্ত কিছুই সরকার বা গভর্নমেন্টের উপর নির্ভর করতে হতো, যেটা হয়তো অনেক সময় রাজনৈতিক বিবেচনার মধ্যে পড়ে যেত। সেটা থেকে এটা বাংলাদেশ ব্যাংকের হাতে আসাতে আমরা মনে করি এটা একটা ভালো পদক্ষেপ। তবে আইনের প্রয়োগের ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর অভিজ্ঞতা আমলে নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। দুর্বল ব্যাংক যেগুলি আছে সেগুলোর শেয়ার তো সাধারণ শেয়ার হোল্ডাররা কিনতে চাইবে না। যদি সরকারি প্রতিষ্ঠানকে কিনতে লাগে বা সরকারি ব্যাংকে কিনতে লাগে, তাহলে এমনিতেই কিছু কিছু সরকারি ব্যাংকের অবস্থা দুর্বল। তাদের দুর্বলতা আরও গভীরতর হয় কিনা সেটাও দেখার বিষয় আছে। ব্যাংক খাত সংকট ব্যবস্থাপনা কাউন্সিল নামে 7 সদস্যের আন্তঃপ্রাতিষ্ঠানিক সংস্থা গঠনের কথা বলা হয়েছে অধ্যাদেশে। এই কাউন্সিল সংকট ব্যবস্থাপনা কৌশল ও আপৎকালীন বিকল্প পরিকল্পনা তৈরি করবে। রিদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলনরত রাজস্ব কর্মকর্তাদের আজ থেকে লাগাতার অসহযোগ কর্মসূচি শুরু হয়েছে। এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানিয়ে তারা বলছেন, সরকারের কাছে তাদের দাবির বিষয়ে চেয়ারম্যান নীরব ভূমিকা পালন করছেন। 22, 24 ও 25 মে আংশিক এবং 26 মে থেকে পূর্ণাঙ্গ কর্মবিরতির ঘোষণা দেন তারা। রাজস্ব ভবনে বুধবার প্রেস ব্রিফিংয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা। নিজেদের দাবির পক্ষে বক্তব্য তুলে ধরতে মঙ্গলবার অর্থ উপদেষ্টা সহ কয়েকজন উপদেষ্টার সাথে বৈঠক করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলনরত রাজস্ব কর্মকর্তারা। কিন্তু বৈঠকে তাদের কথা বলার সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ তাদের। হতাশ হয়ে ফিরে আসেন তারা। আগারগাঁওয়ের রাজস্ব ভবনের সামনে লাগাতার অসহযোগিতা কর্মসূচি চলছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহের মনি। মনি, কি বলছেন রাজস্ব কর্মকর্তারা? এর প্রভাব পড়ছে নাকি বলবেন? অর্ঘ্য আজকে সকাল থেকেই অবস্থান কর্মসূচি নিয়েছে রাজস্ব কর্মকর্তারা। আমি যেখানে দাঁড়িয়েছি এটি হলো এনবিআর চেয়ারম্যানের কার্যালয়। আমরা এখানে এসে দেখলাম যে এনবিআর চেয়ারম্যান তিনি অফিস করছেন না। তিনি কালকে থেকেই মূলত এই রাজস্ব ভবনে অফিস করছেন না, তিনি সচিবালয়ে মিনিস্ট্রিতে যে আইডিয়া অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সেখানে তিনি অফিস করছেন। এইখানে আজকেও তিনি আসেননি, গতকালকেও আসেননি। মূলত তার প্রতি রাজস্ব কর্মকর্তাদের যে অভিযোগ, তিনি মূলত এই আন্দোলনটি যে এই জায়গায় পৌঁছালো, তিনি চাইলে একটি সক্রিয় ভূমিকা পালন করতে পারতেন, এই তাদের দাবি দেওয়া নিয়ে সরকারের সাথে কথা বলতে পারতেন। সেক্ষেত্রে তিনি আসলে তার ভূমিকাটি, তাদের অভিযোগ যে তিনি তার ভূমিকাটি পালন করেননি, যে কারণে কালকেই তারা মূলত রাজস্ব এনবিআর চেয়ারম্যানের রাজস্ব কর্মকর্তারা এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেছেন এবং অবিলম্বে পদত্যাগের দাবি করেছেন। তারপর থেকে মূলত দেখা যাচ্ছে যে এনবিআর এর গত যেদিন থেকে মূলত আন্দোলনটি শুরু হয়েছে সেদিন থেকে মূলত এনবিআর এক ধরনের তারা কর্মবিরতি পালন করছেন আংশিক, এবং এখন এটি 26 তারিখে পূর্ণাঙ্গ কর্মবিরতিতে যাবে। আজকে মূলত আমরা এনবিআর এর কর্মকর্তাদের সাথে কথা বলে জেনেছি যারা আন্দোলন করছেন তারা বলছেন আজকে অভ্যন্তরীণ আমদানি রফতানি এই দুটি জায়গা ঠিক আছে, মূলত আমদানি রফতানির কাজগুলো করছেন তারা, আর আন্তর্জাতিক যাত্রী সেবা এটিও সচল রয়েছে, বাজেটের কাজ সেগুলোও সচল রয়েছে। কিন্তু বাদবাকি যে সেবাগুলো অর্থাৎ ভ্যাট,
আয়কর এই জায়গাগুলোতে মূলত তারা কর্মবিরতি পালন করছেন। এইখানে তারা কোনো সেবা দিচ্ছেন না। আপনি দেখতে পাচ্ছেন যে এনবিআর যেখানে মূলত একটি কাজের জায়গা, অনেক বেশি কর্মব্যস্ততা থাকে, এখানে একেবারেই ফাঁকা, এখানে অনেকটা শুনশান নীরবতা দেখা যাচ্ছে। কারণ কর্মকর্তারা আসলে কেউ নেই, তারা কাজ করছেন না, তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। ফলে এখন ২৬ তারিখের পরে আসলে এমন একটি পরিস্থিতিতে যাবে যখন মূলত আন্তর্জাতিক যাত্রী সেবা ছাড়া সবগুলো আমদানি রপ্তানি সব ধরনের সেবা কার্যক্রম যখন তারা পূর্ণাঙ্গ কর্মবিরতিতে যাবে, তখন মূলত আরো বড় ধরনের একটি সংকটের মধ্যে পড়বে মূলত রাজস্ব খাত, রাজস্ব ব্যবস্থাপনা বা রাজস্ব আহরণের এই জায়গাটি। অর্ঘ্য মনি, ধন্যবাদ আপনাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্য হত্যায় জড়িতদের বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ছাত্রদল। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত শাহবাগ মোড় এবং ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান কর্মসূচি পালিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাংলা একাডেমি সংলগ্ন স্থানে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী স্যার এএফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম শাম্য নিহত হন। হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদ এবং জড়িতদের মূল ঘাতক সহ সব আসামিকে গ্রেপ্তার এবং সুষ্ঠু বিচারের দাবিতে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নিরাপদ ক্যাম্পাসে এই কর্মসূচি পালিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্য হত্যায় জড়িতদের বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ছাত্রদল। ঘটনাস্থলে আছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, ছাত্রদলের কারা কারা উপস্থিত আছেন এবং কেমন উপস্থিতি দেখছেন, কি বলছেন তারা? ধন্যবাদ। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাম্য হত্যার বিচারের দাবিতে কিন্তু আজকে সকাল থেকে শাহবাগ এবং ইন্টারকন্টিনেন্টাল সামনে অবস্থান নিয়েছে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা। এখানে আমরা দেখেছি ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা অবস্থান নিয়েছেন, ছাত্রদলের সেক্রেটারি নাসির সহ আরও অন্যান্য ছাত্রদল নেতারাও অবস্থান নিয়েছেন। শাহবাগে তারা অবরোধ করেছেন এবং পাশাপাশি ইন্টারকন্টিনেন্টাল মোড়ও কিন্তু অবরোধ করে সড়ক বন্ধ করে দিয়ে আছে, যার কারণে কিন্তু তীব্র যানজট সৃষ্টি হয়েছে। আমরা এই মুহূর্তে একদম ইন্টারকন্টিনেন্টালের সামনের মোড়টাতেই আছি। আমরা এখন কথা বলবো ছাত্রদলের সেক্রেটারির সাথে। আপনারা একটু বলবেন যে আপনারা কি দাবিতে আজকের অবস্থান নিয়েছেন এবং এখন পর্যন্ত আপনাদের কোনো আপডেট আছে কিনা? আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার এএফ রহমান হলে সাহিত্য এবং প্রকাশনা বিষয়ের সম্পাদক শাহরিয়ার আলম হত্যাকাণ্ডের প্রায় আজকে 9ম দিন অতিবাহিত হচ্ছে। এখনো পর্যন্ত প্রকৃত আসামিদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি, বা যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা আদৌ প্রকৃত আসামি কিনা এগুলো জনমনে সন্দেহ প্রকাশ করছে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে। এবং নিরাপদ ক্যাম্পাস, এবং আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর এবং মাননীয় ভাইস চ্যান্সেলর এখনো পর্যন্ত জানেন না যে এই তদন্তের কতদূর অগ্রগতি হয়েছে। সুতরাং সার্বিক বিচারের দাবিতে এবং শাম্য হত্যাকারীদের প্রকৃত আসামিদের গ্রেপ্তারের দাবিতে আজকে আমরা শাহবাগে এবং হোটেল শেরাটনের এখানে আজকে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি এবং আমরা মনে করি যে অতি দ্রুত সময়ের মধ্যে শাম্য হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে এবং বিচার প্রক্রিয়া শুরু করা উচিত বলে আমরা মনে করছি। কি এখন আছে শুধু এই কারণেই? হ্যাঁ, নিরাপদ ক্যাম্পাসের দাবিও কি আপনাদের আছে? অবশ্যই আমাদের নিরাপদ ক্যাম্পাসের দাবি আছে। আমরা নিরাপদ ক্যাম্পাসের দাবি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের যত ক্যাম্পাস আছে কোনো ক্যাম্পাসে আমরা আর এরকম নির্মম হত্যাকাণ্ড চাই না। আমরা সেই দাবিতে আমাদের অনশন চলছে। আপনি দেখছিলেন এর আগেও কিন্তু মঙ্গলবারে তারা ছাত্রদলের নেতারা কিন্তু অবস্থান নিয়েছিলেন শাম্য হত্যার বিচারের দাবিতে। আজকেও বৃষ্টিতে ভিজে কিন্তু তারা এই সড়ক অবস্থান নিয়েছেন। এখন পর্যন্ত হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। ফরহাদ, ধন্যবাদ আপনাকে। দিন দিন অরক্ষিত হয়ে উঠছে মৌলভীবাজার জেলার সীমান্ত এলাকা। চোরা কারবার আর পুশিনের ঘটনা এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। মজুরির লোভে অনেকে জড়িয়ে পড়েছেন অবৈধ কাজে, আর সীমান্ত রক্ষীদের চোখ ফাঁকি দিয়ে ঘটছে পুশিন। এসব ঠেকাতে নজরদারি বাড়ানোর কথা বলছেন সংশ্লিষ্টরা। মৌলভীবাজার জেলার সীমান্ত এলাকা রাজঘাট ও সিন্দুরঘাট ইউনিয়ন, এই দুটি পথে দিনে দুপুরেই ভারত থেকে আসছে মাদকদ্রব্য। 3 থেকে 400 টাকার বিনিময়ে এগুলো পরিবহন করছে স্থানীয় বাসিন্দারাই।
একই অবস্থা জেলার কমলগঞ্জ, কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলার সীমান্ত ঘেঁষা 20টি এলাকার। এসব এলাকা দিয়েও নিয়মিত হচ্ছে চোরাচালান। রাত্রে ঢুকে, আমরা তো রাত্রে এইসব ঘোরাঘুরি করি না, তারা তো ব্যবসা মানুষ বুঝছেন, বোতল উতল নিয়ে যায়, ফাইল উইল নিয়ে যায়, এর মধ্যে ওই কি বলে ট্যাবলেট নিয়ে যায়, আর ইংলিশ ফাইল আর ছোট বোতল নিয়ে আসেন। এদিকে দিন দিন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পুশ ইনের ঘটনা। প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনী এই সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিচ্ছে নারী শিশুসহ অনেককে। আতঙ্কে দিন পার করছেন স্থানীয়রা। এটা আমাদের শ্রমিকের মধ্যে কিন্তু নয়, তো করে বাইরা লোক আছে, করে যায় কোন সময় কি করে এটা আমরা কিন্তু নিজের চোখে পর্যন্ত দেখতে পাই। অনেক কিছু লোকজন আইছে ভারত থেকে, বাড়ির পাঞ্জরি তো বর্ডার ভয়টাই লাগে, আপনার ব্যবসা বাণিজ্য করলে আতঙ্কের মধ্যে থাকতে হয়। অনুপ্রবেশ ঠেকাতে নজরদারির পাশাপাশি টহল জোরদার ও তল্লাশি চৌকি বৃদ্ধির কথা জানালেন পুলিশ সুপার। কোনো অবস্থাতেই বর্ডার অতিক্রম করে বাংলাদেশে না আসতে পারে, সেজন্য আমাদের মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী যে 5টা থানা আছে, সে 5টা থানায় আমরা নজরদারি বৃদ্ধি করেছি। বিশেষ করে চেকপোস্ট বাড়িয়েছি, টহল বাড়িয়েছি এবং জনসংযোগও বাড়িয়েছি। সেই জনসংযোগের প্রেক্ষিতেও আমরা কিন্তু বেশ কিছু উপকার পেয়েছি। মৌলভীবাজার জেলা সংলগ্ন আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য 272 কিলোমিটার। গেল এক সপ্তাহে এই সীমান্ত দিয়ে 3 শতাধিক মানুষ অনুপ্রবেশ করলেও বিজিবির হাতে আটক হন 149 জন। ডিভিসি নিউজ ডেস্ক। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে ঢাকা জেলায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস। সারাদিন থাকবো এই কেরানীগঞ্জ উপজেলা, যেহেতু এটি একটি বাণিজ্যিক এলাকা, সেক্ষেত্রে সাধারণ মানুষ সহ যে ব্যবসায়ী যারা আছেন তারা প্রত্যেকেই চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। বিশেষ করে যে যানজট আছে সেসব বিষয় আছে, পাশাপাশি একটি খাল রয়েছে, সেই খালটি ভরাট হয়ে থাকার কারণে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি, অল্প বৃষ্টি হলেই সেসব বিষয় তুলে ধরার জন্য আমার সঙ্গে যুক্ত আছেন এই কেরানীগঞ্জ উপজেলার যারা বাসিন্দা আছেন, যারা ব্যবসায়ী আছেন, তাদের সঙ্গে কথা বলবো, জানার চেষ্টা করবো। স্বাগত আপনাদেরকে ডিবিসি এক্সপ্রেসের শুরুতে। আপনার কাছে একটু জানতে চাই যে ব্যবসায়িক হিসেবে আপনারা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, বিশেষ করে এই জায়গাটিতে যে এত যানজট, সেই যানজটকে কেন্দ্র করে কতটা ব্যবসায়িকভাবে আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কেরানীগঞ্জ সিট ব্যবসায়ীর সভাপতি। কেরানীগঞ্জের ব্রিজ হওয়ার পর থেকে এখন পর্যন্ত এই জাম আছে, জামটা ক্লিয়ার হলে আমাদের ব্যবসায়ের জন্য উন্নত হয় এবং বাণিজ্যিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হইতেছি জামের জন্য, শুধু বাবাবাজার ব্রিজের জামের জন্য। আর বাবা এক্সপ্রেসের রোডের জামগুলো পুরো এই রোড দিয়ে আসা যাওয়া করে, তাই জন্য জামটা একটু বেশি লাগে। আপনার সরকারের কাছে অনুরোধ থাকবো বাবাবাজার ব্রিজে যাতে পরিপূর্ণ ক্লিয়ার থাকে এবং সর্বসময় জনগণের, সাধারণ জনগণের যাতে সুবিধা ভোগ করতে পারে, অসুবিধা না হয়, সমস্যা দূর করার জন্য সরকারের কাছে আকুল আবেদন। ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থাপনাটা কেমন? ট্রাফিক ব্যবস্থা আছে কিন্তু গাড়ির সংখ্যাটা বেশি। ট্রাফিক ব্যবস্থা মোটামুটি ঠিকই আছে, কিন্তু জামের কারণে এবং রিক্সা, কিছু ভ্যান, অসাধু কিছু রিক্সা চালক আছে, এটার জন্য একটু সমস্যা হচ্ছে। এলে সমস্যা হওয়ার কথা না, শুধু ব্রিজটার টার্নিং পয়েন্টটাই সমস্যা, অন্য এমনি লম্বাতে ডিস্টেন্স সব ঠিক আছে, টার্নিং পয়েন্টের সমস্যা আছে। ট্রাফিক ভাইদের বলবো আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। অবশ্যই এক্ষেত্রে আরেকজন আছেন, একটু জানতে চাই যে আপনাদের এই কেরানীগঞ্জ বাণিজ্যিক এলাকা, তারপরে কতটা ভোগান্তি পড়তে হয় সাধারণ মানুষ সহ ব্যবসায়িক? আসসালামু আলাইকুম। আমাদের আগানগর ইউনিয়ন, এই আগানগর ইউনিয়নে আমরা আজ থেকে আরও 20 বছর আগে যে আমরা নৌকাটা পার হইতে আমাদের বেশি হইলে সর্বোচ্চ 5 মিনিটই তো আগানগরের নদীর পার থেকে আসতে। এখন বর্তমানে এই জামের জন্য আমাদের বাউবাজার ব্রিজটা পার হইয়া কদমতলী থেকে আসতে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা লাগে। কিন্তু আমরা এই সরকারকে বলবো যে আমাদের এই জাম জটের জন্য আমাদের আগানগর ইউনিয়নবাসীদের অনেক ভোগান্তি হচ্ছে। এই আগানগর ইউনিয়নের যে জাম জট, যে কষ্ট, যে ভোগান্তি, এবং এটা যদি আমাদের সরকার একটু নির্বাচন দিত তাহলে আশা করি যে এই মানুষগুলি দেখার জন্য লোকগুলি থাকতো। এখন যে আমাদের টিওনো ইওনো তারা আসলেও তার এলাকার মধ্যেই তাদের টান থাকবে, কিন্তু বিনদেশির যে এলাকা আছে তাদের কোনো এখানে টান থাকবে না। কিন্তু যেমন আমাদের একটা আছে আগানগর ইউনিয়নের ভিতরে একটা খাল আছে, এই খালটা বিরাট বড়। আমরা দেখেছি ছোটোকালে, আমরা এখানে গোসল করেছি এবং খেলেছি, আমাদের মা বোনেরা আছে। খালটা কি ভরাট হয়ে গেছে? হ্যাঁ, এই খালটার ভিতরে ময়লা ফালাইতে খালটা খুবই জাম এবং দুর্গন্ধ এবং মশা আবর্জনা এখানে উৎপাদন হচ্ছে এবং প্রত্যেকটি মানুষ রোগ জীবাণু বেড়ে গেছে। কিন্তু আমি এই সরকারের কাছে আবেদন করব যে আমাদের যে খাল,
এই খালটার প্রতি ওনারা যদি নজর দেয় যে আমার মা বোনেরা এই অবশ্যই একটু আর কোনো দুর্ভোগ আছে? আমাদের খালটা সংস্কার করার অতি প্রয়োজন, যত তাড়াতাড়ি করা হবে। ঝড় বৃষ্টি আস্তে আস্তে খাল ভরে গিয়ে পানি মানুষের লোকালয়ে ঢুকবে, এই জন্য খালটা অতি শীঘ্রই কাজ করার জন্য অনুরোধ জানাইলাম। ধন্যবাদ আপনাদেরকে, এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ দুপুর 2টায় থাকছে ভিন্ন কোনো জায়গা থেকে বা খাল যে ভরাট রয়েছে, এছাড়াও বাণিজ্যিক যে এলাকাগুলো, শিল্প এলাকাগুলো যেখানে রয়েছে সেই জায়গায় সাধারণ ব্যবসায়ীদের দুর্ভোগ তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসে। ঢাকা দক্ষিণ সিটির মেয়র হতে বাধা নেই ইশরাক হোসেনের শপথ না পড়াতে করা রিট খারিজ হয়ে গেছে উচ্চ আদালতে। এ নিয়ে কথা বলবেন আইনজীবী মাহবুবউদ্দিন খোকন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। না দেওয়া হয়, যেহেতু ট্রাইব্যুনাল একটি আদালত, হাই কোর্ট অব দ্য কান্ট্রিতে চেষ্টা করছিল একটা মহল শপথকে বন্ধ করার জন্য, সেটা ব্যর্থ হয়েছে। আর যদি না শপথ না দেওয়া হয় সেটা আদালত অবমাননা হবে। যারা সংশ্লিষ্ট, যাদের নলেজ আছে মন্ত্রণালয় সম্পর্কিত, সবারই আদালত অবমাননা হবে। এবং আমরা কিন্তু আইনজীবীরা এর মধ্যে আলোচনা করে নিচ্ছি, নেক্সট স্টেপ কিন্তু কন্টেম্পট অফ কোর্ট হবে। আমরা আশা করছি সরকার আইনের শাসনে বিশ্বাস করবে, রায়ের প্রতি আস্থা রাখবে। ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট ডিভিশনের আজকের রায়ের প্রতি আস্থা রেখে আগামী 24 ঘন্টার ভিতর তার শপথের ব্যবস্থা গ্রহণ করবেন। সে তো লয়ার মামলা করতে পারে, তবে এইসব মামলা না যেখানে কনফিউজিং পার্টিস আইনে বলা আছে কারা কারা এই মামলায় পার্টি হবে। এটা সিভিল কেসে কিন্তু আপনি অনেক করে পার্টি করতে পারেন, কিন্তু এখানে কিন্তু শুধু প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা পার্টি হবে, আর কেউ পার্টি হবে না। আর সুতরাং প্রতিনিধি প্রার্থী, সে প্রতিনিধি প্রার্থী নয়, সে আপিলও করে নাই, তার লোকাশ্রীটাই এখানের মধ্যে সেটাই। আর নির্বাচন কমিশনের ভূমিকা সম্বন্ধে নির্বাচন কমিশন কিন্তু কিছু করণীয় নাই। নির্বাচন কমিশন কিন্তু গতকাল স্টেটমেন্ট করে বলেছে তারা আদালত নির্দেশ পেলে স্বাধীনতার পরে যতগুলো রায় পেয়েছে সবগুলো তারা কার্যকর করেছে। ইলেকশন কমিশন তো পার্টি না, এখানে মানে প্রতিদ্বন্দ্বী না, এই জন্য তারা কন্টেস্ট করে না। গতকাল দেখে কোনো আইনি জটিলতা নেই। না দেওয়াটা বরঞ্চ আদালত অবমাননা হবে। ওটা বলেছি সরকার মন্ত্রণালয় থেকে পিআরও বোধহয় বলছে যে একটা মামলা, হাইকোর্টে একটা মামলা বিচারাধীন আছে, এটার জন্য আমরা অপেক্ষা করছি। শেষ হয়ে গেছে, সুতরাং তার আর কোনো জটিলতা নেই, কোনো কিছু নেই, মানকে বাধা নেই। আশা করি ইনশাল্লাহ না, এইটা আসলে দেখুন, আমরা প্রথমে যেটা বলি যে ইন দ্য নেম অফ পিআইএল, অর্থাৎ পিআইএল এর নামে এটা প্রাইভেট অর পার্টি ইন্টারেস্ট লিটিগেশন। ইটস নট পিআইএল, নট পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, ইট ইজ either private or party interest litigation. তো পার্টি ইন্টারেস্ট, পলিটিক্যাল ইন্টারেস্ট লিটিগেশন। তো এটার মিনিংটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমরা যদি গত কয়েকদিনের ধারাবাহিকতা দেখি, এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা লয়ার নোটিশ ইস্যু করা হয়েছে, কোর্টে মামলা পেন্ডিং, যে কারণে শপথ নিতে দিচ্ছেন না। তো আজকে এটা প্রমাণিত হয়েছে যে আইনি প্রক্রিয়ায় ইশরাক সাহেবকে মেয়র হিসাবে শপথ নিতে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আর কোনো বাধা থাকলো না। ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথে বাধা নেই বিএনপি নেতা ইশরাক হোসেনের। তাকে শপথ না করাতে যে রিট করা হয়েছিল তা খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এই খবরে কি বলছেন রাজপথে অবস্থান নেওয়া ইশরাক সমর্থকেরা? আরও জানাতে রাজধানীর কাকরাইল মোড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস। বিজন, ইশরাক সমর্থকদের তো বিজয় হলো আদালতের নির্দেশনায়, এখন পরিস্থিতি কি জানাবেন? দেখুন, এইমাত্র খবর এলো ইশরাক হোসেন মেয়র হলো, এই স্লোগানে প্রকম্পিত হয়ে গেছে কাকরাইল এলাকা। আমরা দেখতে পাচ্ছি যে
বিভিন্ন জায়গা থেকে মিছিল এখানে জড়ো হচ্ছে, আবার এখান থেকে মিছিল বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। ইতিমধ্যে আপনি দেখছেন যে এখানে বাঁধ ভাঙা একটা উচ্ছ্বাস বিরাজ করছে। আমি এখানে যারা আছেন তাদের সাথে জানতে চাইবো যে আপনারা গত 8 দিন ধরে আন্দোলন করছেন, এই যে আপনাদের রিট খারিজ হওয়ার মাধ্যমে ইসরাকের মেয়র হতে বাধা থাকলো না, এটা আপনারা কিভাবে দেখছেন? এটা আমরা খুব সাধুবাদ জানাইতেছি যে আমরা বিগত দিনে যে ভোট দিয়েছি, আমরা ভোট দিছি কিন্তু আমরা অধিকার পাই নাই, ভোটের অধিকার পাই নাই। আজকে প্রমাণ হয়েছে যে আদালত থেকে যে রায়টা দেওয়া হয়েছে আমরা অত্যন্ত আনন্দিত এবং ন্যায় বিচার পেয়েছি এবং সঠিক সিদ্ধান্ত হয়েছে, আমাদের ভোটের মূল্যায়ন হয়েছে ইনশাল্লাহ। আদালতের রায়কে তারা সাধুবাদ জানিয়েছেন এবং ভোটের যে তাদের যে অধিকার সেটি ফিরে আসবে। আমাদের দাবি হচ্ছে আসিফাত মাহমুদের পদত্যাগ। আমাদের দাবি এখন কোনো আদালত পদত্যাগ চাচ্ছেন কেন? পদত্যাগ কেন চাচ্ছেন পদত্যাগ? ওরা এই ক্ষমতা গিয়ে অনধিকার চর্চা করছে, ক্ষমতা কুক্ষিগত করেছে, নিজের পৈতৃক সম্পত্তি বানায় ফেলছে ক্ষমতাটাকে, ওরা চেতনাটাকে ধ্বংস করে দিয়েছে। আমরা অন্যজনে আপনি সেই সকাল থেকে আছেন মনে হয়, বলছিলেন তো এই যে রায় হয়ে গেল, মানে রিট খারিজ হয়ে গেল, আপনারা সেটা কিভাবে দেখছেন ইশরাকের বিজয়কে? ইশরাকের বিজয় তো মহা বিজয়, পুরো ঢাকাবাসী ইশরাকের বিজয় উল্লাসিত, আমরাও উল্লাসিত। আমি ওয়ার্ড কাউন্সিলর ছিলাম বিগত দিনে। ইশরাক সাহেব মানে সরকারের একটি উপদেশ। আপনাকে ধন্যবাদ। আমরা একটু ভিতরে যেতে চাই, আমরা দেখতে চাই এখানে যে আসলে মানুষের যে উচ্ছ্বাস, তাদের যে বাঁধভাঙা আনন্দ, তারা সেই দীর্ঘ 8 দিন ধরে তারা সেখানে আন্দোলন করে আসছিলেন। সেই বৃষ্টিতে ভিজে আমরা সকাল থেকে দেখছি যে দফায় দফায় বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যেও তারা এখানে সরছিলেন না, সে অনেকটা ভিজে গেছেন। তো জানতে চাই যে আপনাদের সফলতা 8 দিন পরিশ্রমের পর কেমন লাগছে আপনাদের? আমাদের অনেক ভালো লাগতেছে, আমাদের প্রশান্তি, আমরা আন্দোলনে আমরা জয়ী হতে পেরেছি। আমাদের সামনে বড় একটা চ্যালেঞ্জ আছে, সেটা হলো জাতীয় নির্বাচন। আমরা এই রোড ম্যাপে আমরা চাই সামনে রোড ম্যাপ ঘোষণা, তফসিল ঘোষণা হোক, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা দেখ। আমরা আপনার আন্দোলনের কারণে প্রায় 1 সপ্তাহ ধরে যে সিটি কর্পোরেশনের কাজে ব্যাঘাত ঘটেছে, মানুষ সেবা পায়নি, তো এখন সে যদি মেয়র হয় আপনারা কি প্রত্যাশা করছেন? কেমন হবে দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিক সেবা? ইনশাল্লাহ যে বর্তমানে পরিস্থিতি আছে এর থেকে ইনশাল্লাহ অনেক ভালো হবে। আমরা এই মেয়রের জন্য আজকে 8 দিন রাজপথে দিনরাত এক করে বিএনপির কর্মীরা খেটেছে এবং আদালতের যে রায় এসেছে সেই রায়ের প্রতি আমরা সবাই সন্তুষ্ট। অনেক ধন্যবাদ। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলতে চাই। আমরা দেখছি যে এখানে আসলে মানুষ তারা সমবেত হয়েছেন, কেউ কেউ কথা বলছেন। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।